জিকো না, ব্রাজিলের ফুটবল তারকা জিকো নয়। এ আমাদের এবারের গল্পের চরিত্র জিকো। জিকো ফুড ডেলিভারি বয়। আমাদের এই জিকোরও শখ ছিল ফুটবল মাঠ মাথিয়ে বেড়ানোর, কিন্তু জীবিকার টানাপোড়েনে সে শখ আর পূরণ হয়নি। দিন রাত এক করে জিকোকে ডেলিভারি বয়ের কাজ করতে হয়। এক রাতে ফুড ডেলিভারি করতে গিয়ে সে এক হানা বাড়িতে পৌঁছে যায়। তারপর কি হয় আসুন জানতে শুনি কণ্ঠের এবারের রোমাঞ্চ গল্প দীপায়ন ভট্টাচার্যের লেখা জল দে জল। রাতের খাবারটা একজন খিটখেল বুড়োর কাছে পৌঁছে দিয়ে আসতে গিয়ে জিকোর মেজাজটা বিগড়ে গিয়েছিল। সে কাস্টমারের বাড়িতে যাবে, খাবারের প্যাকেট রাখবে, মুখে একটা মিষ্টি হাসি টেনে টাকা বুঝে নেবে, চলে আসবে। একজন ডেলিভারি বয়ের এই তো কাজ। কিন্তু বুড়োর পাল্লায় পড়ে তাকে যত দুনিয়ার অভিযোগ গিলে আসতে হলো। তার মধ্যে হোম ডেলিভারির খাবারের মান নিয়ে অভিযোগও একটা। বুড়ো বোধ হয় জিকোকে সর্বসন্তাপহরণ শ্রী মধুসূদন বলে ধরে নিয়েছে। বুড়োর বদ অভ্যেস হচ্ছে সে আবার সব কথার জবাব শুনতে চায়। হ্যাঁ বলে পাশ কাটিয়ে গেলে মেনে নেয় না। অতএব জিকোকে বকবকানি ডালি খুলে বসতে হলো। বিশেষত হোম ডেলিভারি বিষয়ক অভিযোগ নিয়ে তার কিছু সবিনয় প্রত্যুত্তর থাকবেই। ওটা তো তার নিজস্ব ময়দান, জীবিকার ক্ষেত্র। কিন্তু বুড়ো এরপরও তাকে গল্প গাছায় টেনে নিয়ে গেল তার অন্য নানা সমস্যার পরামর্শদাতার ভূমিকায়। এমনকি রাত 10টার পর এই কোচবিহার শহরটা আর আগের মতো নিরাপদ আছে কিনা সেই বিষয়েও তাকে বিশেষজ্ঞের মতামত দিয়ে বেরোতে হলো। এই করতে করতেই বেজে গেল 10:30। মালিককে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে তার বাড়ি ফিরতে কমপক্ষে আরো 1 ঘন্টার ধাক্কা তো বটেই। বাড়ি তার গোপালপুর গ্রামে। সেখানে শুধু মা ছেলের সংসার। বাবা মারা গেছেন বছর 2 আগে। তখন জিকো কলেজে। পড়া সে ছেড়ে দিতেই চেয়েছিল। মায়ের অদম্য ইচ্ছেতেই সেটা ছাড়া হয়নি। তবে হাট খোলায় মোটামুটি চালু মুদির দোকানটা তাদের বিক্রি করে দিতে হলো। মায়ের ধারণা ছিল গ্র্যাজুয়েট হলেই বুঝি জিকোর চাকরি জুটে যাবে। ধন্য আশা কুহকিনী। গ্র্যাজুয়েট হয়েই তো জিকো বুঝল পায়ের তলায় মাটি খুঁজে পাওয়া এখন কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অগত্যা সুরুচি হোম ডেলিভারির এই নরবরে চাকরিটাই আঁকড়ে ধরা। রোজ দিন সাইকেল ঠেলে ঠেলে গোপালপুর কোচবিহার যাতায়াত করা। মাঝে মাঝে জোছনা মাখা শহর থেকে বাড়ির পথ পাড়ি দিতে দিতে সে নিজের অতীত ভবিষ্যৎকে মনের মধ্যে একসাথে জড়ো করে নিয়ে ভাবে, গ্র্যাজুয়েট ডিগ্রিধারী তার জীবনটা তো অনেক মসৃণ হওয়ার কথা। বাড়ির লোকেরা ভেবেছিল তার বদলে এই কোন এবড়ো খেবড়ো পথ দিয়ে সে ঠোকর খেতে খেতে চলেছে। তখন ওপরের তারায় মোড়া আকাশটার দিকে তাকিয়ে মনে হয় এ যেন তার কালো শরীরের ওপর যন্ত্রণার রাশি রাশি পেরেক ফোটানো আছে। রাতে বাড়ি ফিরে অবশ্য মাকে বাড়িতে পাবে না জিকো। তাকে ডেকে আনতে হবে পাশেই সুশান্তদের বাড়ি থেকে। বাবা মারা যাওয়ার পর জিকোর মায়ের খুব ভূতের ভয়। গাছপালায় ঘেরা তাদের বাড়িটায় কোথায় কোথায় কি সব ছায়া যেন রাত হলেই তার চোখের আশেপাশে নড়তে থাকে। কাজ শেষে জিকো বাড়ি ফিরে এলে আবার তিনি সাহস ফিরে পান। আজকে মালিককে টাকা পয়সা বুঝিয়ে দিতে গিয়েই আবার নতুন এক অর্ডারের বোঝা চাপল জিকোর ঘাড়ে। অর্ডারটা নাকি শেষ মুহূর্তে এসেছে,
আর এসেছে এমন লোক মারফত যার মুখের ওপর না বলে দেওয়ার ক্ষমতা এই মালিকেরও নেই। অন্য সব ডেলিভারি বয় কাজ সেরে আগেই ফিরে গেছে, সুতরাং ছাই ফেলতে ভাঙা কুলো এই জিকো ছাড়া মালিকের হাতে আর কে আছে জ্বালাতন করবার মতো? মালিক সৌরিনবাবু হালকা চালে বললেন, বলতে গেলে সামান্য ঘুরে গেলে তোর যাওয়ার পথেই তো পড়বে। আর বাড়ি ফিরতে যে ঘড়ির কাঁটা 12টার ঘরে পার করে দেবে, তার বেলা? বেজার গলায় বলল জিকো। সৌরিনবাবু ওইটুকু তিক্ততা গায়ে না মেখে তার তুন থেকে তীর বের করে ফেললেন। তার জন্য উপরি পাবি আরো 50 টাকা। বল, যাবি না ঠিকে লোক দিয়ে আমাকে আজকের কাজ নামাতে হবে? জিকো ভাবার জন্য একটু সময় নিল, কিন্তু আলাদা কি আর সে ভাববে? মালিকের দেখানো পথ ছাড়া আর কোথাও তো তার যাওয়ার উপায় নেই। মালিক আজকে যাকে ঠিকে লোক বলছেন, জিকো একটু গড়বড় করলেই তো তার জায়গায় ওই ঠিকে লোকটাই কাজে বহাল হয়ে যাবে। ঠোঁটে যতই আলগা হাসি ঝুলিয়ে উনি কথা বলুন না কেন, ভেতরে তার বাসা বেঁধে আছে এক হুকুমবাজ। তার অনুরোধও আসলে হুকুম। সে হুকুম ফিরিয়ে দিলে তিনি জিকোর মতো এক চুনোপুটি কর্মচারীকে বরখাস্ত করতেও একদিনের বেশি 2 দিন সময় নেবেন না। মনের গরম তাড়াতে সে কিছুটা নিজেকে ব্যস্ত করে নিল শরীর ঠান্ডা করানোয়। মুখে চোখে জল ছিটোতে রওনা দিল কলতলায়। টিউবওয়েলটা মালিকের অফিস ঘর থেকে বেশ কিছুটা দূরে, বাড়িটার একবারে পিছন দিকে। একটু দূরে টিমটিমে একটা বাল্ব অবশ্য জ্বলে, কিন্তু তার আলো সবটুকু অন্ধকার খটিয়ে দিতে পারে না। কিছুটা কালো লেপটেই থাকে যাতায়াতের পথে। এই রকম একটা আঁধার এলাকা পেরোতে গিয়ে জিকোর কেমন শীত শীত করতে লাগলো। মনে হলো আঁধারের গর্ভ থেকে কেউ যেন তার দিকে কাতর চোখে তাকিয়ে আছে, অথচ খুঁজতে গেলে জনপ্রাণীও নেই। কোনো শব্দ শোনার আশঙ্কায় কান খাড়া হয়ে উঠল তার। আর ঠিক তখনই মনে হলো ফিসফিস করে নিষ্প্রাণ গলায় কেউ যেন বলছে, ফিরে যা জিকু, তোর মা না খেয়ে পরের বাড়িতে বসে তোর অপেক্ষা করছে। আজকের রাত ভালো নয়, গাড়িগুলো এ সময় খুব বেপরোয়া চলে। 2 বছর পেরিয়ে গেলেও এই কণ্ঠস্বর জিকোর খুব চেনা। এটা তার বাবার গলা, কিন্তু তার বাবা তো। জিকো ফিরে তাকালো পেছনে, আশেপাশে। অন্ধকার থেকে একটা লোকও তার সাথে আর কোনো কথা বলল না, শুধু সেই ফিস ফিস যেন দীর্ঘশ্বাস হয়ে একটা দমকা হাওয়ার সাথে দূরে কোথায় মিশে গেল। গাছ থেকে 2-4টে রাত চড়া পাখিও ছিটকে সরে গেল। জিকোর মনে প্রশ্ন নড়ে উঠল, ওই ফিস ফিসে কণ্ঠস্বর তাহলে কি মনের ভুল? এই সময় তার মন থেকে উঠে আসে খেলা পাগল সেই বাবা। বাবা ছিল ব্রাজিলের কট্টর সমর্থক। বিশ্বকাপে ব্রাজিল খেলবে আর জিকোর বাবা দোকান খুলে বসে থাকবে, তা কখনো হতো না। সেই সময়কার ব্রাজিলের সমর্থকদের চোখের মনি ফুটবলারদের নামেই বাবা তার ডাকনাম রেখেছিল জিকো। বাবা তো মনে প্রাণেই চাইতো তার ছেলে হোক ময়দান কাঁপানো খেলোয়াড়। জিকো ছোটবেলায় ফুটবলের দিকে ঝুঁকেছিল, ময়দানে নাম ছড়াতেও শুরু করেছিল একটু আধটু। কিন্তু তারপর প্রথমে পড়ার চাপে, পরে জীবিকার নাগপাশে বাঁধা পড়ে তার ফুটবল খেলা আর এগোয়নি। যাক, আপাতত এসব ভাবনা সরিয়ে রেখে
তাকে যেতে হবে কাজ শেষ করতে। ব্যাগে ক্রেতার খাবার দাবার তুলে নিয়ে ক্লান্ত জিকো সাইকেল চালিয়ে রওনা দিল গন্তব্যের দিকে। যেতে হবে কবরস্থান পেরিয়ে নিউ কোচবিহারের রাস্তায় একটা গলি খুঁজির মধ্যে, শহরতলির ওই দিকটায়, যেখানে রাস্তার আলো হঠাৎ করে ফুরিয়ে আসে। সেখানে সাইকেল চালাতে চালাতে জিকো অবাক চোখে দেখে এখানে কোথাও কোথাও দু চারটে পথ ভোলা জোনাকি ওড়ে। হয়তো পাশের শালবাগানেই আছে ওদের স্থায়ী আস্তানা। সেই শালবাগানের পাশ দিয়ে যেতে যেতে জিকোর গাটা হঠাৎ ছমছম করে উঠল। ওই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে কে যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু তার চোখ দুটো চোখে পড়ে। দীর্ঘশ্বাস চাপা পড়ে যায় ঝিঝি পোকার সমবেত সতর্ক বার্তায়। আকাশের মাটি ভাসানো জোছনাও তখন যেন এক গুরুভার বিষণ্ণতায় চাপা পড়ে যায়। আচমকা কোথা থেকে যেন একটা খ্যাঁক শেয়াল মৃদু ভয়ের আওয়াজ করতে করতে জিকোর সাইকেলের সামনে দিয়ে রাস্তা পেরিয়ে আলো ছায়ায় মিলিয়ে গেল। জিকো কোনো মতে জন্তুটাকে বাঁচিয়ে সাইকেলটাকে হাইওয়েতে তুলতেই ডান দিক থেকে কি যেন একটা হুড়হুড় করে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। একটুক্ষণের জন্য জিকোর দু চোখ অন্ধকারে ডুবে গেল। আবার চোখ মেলতেই জিকো বুঝে গেল যে সে সাইকেল সহ রাস্তার পাশে অন্ধকারে পড়ে আছে। সারা শরীরে, বিশেষত বুকে পিঠে টনটনে ব্যথা। কিন্তু ব্যথায় কাতর হয়ে এখানে পড়ে থাকলে তো আর চলবে না। খাবারের প্যাকেট কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে তারপর বাড়ি ফিরতে হবে। কোনো মতে উঠে সাইকেলটাকে একটু টানতে টানতে সে এগিয়ে চলল নির্দিষ্ট গন্তব্যের দিকে। রাস্তার ওপাশের বাড়িটা থেকে দুটো অল্প বয়সী ছেলে কি কারণে যেন হন হন করে এদিকটাতেই আসছিল। জিকোর দিকে তাকিয়ে তাদেরই একজন অর্ধস্ফুট চিৎকার করে ওঠে, কে সাইকেল চালায়, কে? এবার জিকোর মন কিছুটা অপ্রসন্ন হয়ে উঠল। এ পাড়ায় নতুন কেউ ঢুকলেই তাকে ওই ছোঁড়াগুলোর কাছে পরিচয়পত্র জমা দিতে হবে নাকি? না, দেবে না সে পরিচয়। সাইকেলে চাপতেই নিজেকে তার হাওয়ার মতো হালকা মনে হলো। পেছনে ছেলে দুটোর উত্তেজিত কণ্ঠের কথাবার্তা অবলীলায় পেরিয়ে গেল সে। বাঁদিকের হাইওয়েতে একটুখানি গিয়েই ডান দিকে মেঠো রাস্তা ধরে একটা গাছপালা ঘেরা বাড়িতে এই অজানা কাস্টমারের বসবাস। রাতের আবছা আলোয় ভগ্ন প্রায় 1.5 তলা বাড়িটার দিকে তাকিয়ে হাতে টর্চ জ্বালালো জিকো। এই তল্লাটের মধ্যে গাছপালার পাহাড়ায় একা দাঁড়ানো এই বাড়িটা কি আদৌ কোনো বাড়ি? কে এখানে থাকেন? কেন থাকেন? অন্য কোথাও চলে যেতে পারেন না? নাকি ইনি একজন পরিত্যক্ত মানুষ? কিন্তু যার হোমই নেই তার আবার হোম ডেলিভারি লাগে কি করতে? যাকে অত কিছু আর না ভাবলেও চলবে। লেনদেনের কাজ লেনদেনের মধ্যেই ফুরিয়ে যাবে। পিঠে ঝুলতে থাকবে এই ব্যাগ। সামনে ওপরতলার ঘরে একটা লণ্ঠন জ্বলছে, আর ও ঘরের সামনের বারান্দায় এসে দাঁড়ালেন একজন মানুষ। বুড়োটে গলায় বললেন, সদর দরজা খোলাই আছে, ভেতরে এসো, আমি নামছি। জিকো সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে ঢুকে পড়ল বাড়ির অন্দরে। ঢোকার মুখে ওটা কয়েক চামচিকে তীব্র আপত্তিতে যেন জিকোকে ভেদ করে চলে গেল কোথাও। একটা পেঁচা গাছের ডালে ডাকছিল। থেমে গেল সে। পেছনের দরজাটা ডাক ছেড়ে আপনা আপনি বন্ধ হয়ে গেল। জিকোর হাতে টর্চটা তখন জ্বলছিল না। ঘরেও কোনো আলো নেই, অথচ
সে যেন আবছায়া রঙে দেখতে পাচ্ছিল ঘরের খুঁটিনাটি, ঘরময় আবর্জনা, এমনকি ইঁদুরেও মাটি তুলে রেখেছে। অথচ ঝিকোর তাতে অস্বস্তি বোধ হলো না। ঘরের ভেতর থেকেই দোতলায় উঠে গেছে সিঁড়ি। গোটা ঘরে একটাই মাত্র আসবাব, সিঁড়ির ঠিক নিচে মুখ থুবড়ে পড়া একটা চেয়ার। ঝিকোর মনে হতে লাগলো ওটা ওখানে থাকবারই কথা ছিল। তখন তার হোম ডেলিভারির কাস্টমার অর্থাৎ বাড়ির সেই বৃদ্ধ বাসিন্দাকে দেখা গেল লণ্ঠন হাতে সিঁড়ি দিয়ে নামতে। উনি সিঁড়ির প্রান্তে থেমে থুবড়ে পড়া চেয়ারটা উঠিয়ে বসে পড়লেন। যেন সারা জীবনের জমানো ক্লান্তিকে এক লহমায় ঢেলে দিলেন চেয়ারে। মুখ দিয়ে লালা গড়াতে লাগলো, মাথাটা নেতিয়ে পড়ল মরা মানুষের মতো। চেয়ারের মধ্যে যেন উনি সেঁটে গেছেন, কাটা পাঁঠার মতো ছটফট করতে করতে চেষ্টা করছেন সে বন্ধন থেকে মুক্তি পেতে। চোখ দুটো রক্তাভ হয়ে ঠেলে বেরিয়ে এলো। গোটা শরীর থেকে তার ছড়িয়ে পড়ছিল বাসি একটা দুর্গন্ধ। জিকোর অন্তরাত্মায় ভয় ভয় লাগছিল। তারই সাথে তাল ঠুকে মাটিতে রাজা লণ্ঠনের শিখাটা কাঁপছিল দপ দপ করে। এর মধ্যে বৃদ্ধ ফ্যাঁস ফ্যাঁসে গলায় চিৎকার করে উঠলেন, জল দে, জল। আর কতদিন আমাকে এভাবে আটকে রেখে ছটফট করাবি? ব্যাক লহমায় দেখা গেল বৃদ্ধের হাত পা চেয়ারের সাথে দৃঢ়ভাবে বাঁধা পড়ে গেছে। বৃদ্ধের মুখ থেকে লম্বা এক জিভ বেরিয়ে সাপের মতো লক লক করছে, আর ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এলো দোখালি লম্বা ধারালো দাঁত। আতঙ্কে ঝিকো পেছন ঘুরে দরজার দিকে ছুট লাগালো। হুঙ্কার দিয়ে সবলে দড়ি ছিঁড়ে চেয়ার থেকে উঠে পড়লেন বৃদ্ধ। যাস নে, ও দরজা তুই বেঁচে থাকতে আর খুলবে না। জল দে, জল। খাবারের সঙ্গে জলও তো তুই এনেছিস। অস্থির ভাবে বলতে লাগলেন বৃদ্ধ। জিকো মরিয়া হয়ে ভাবছে, বন্ধ থাক আর যাই থাক, ওই দরজা তাকে পেরোতেই হবে। এবং সত্যিই সে পেরিয়ে গেল। পাগলের মতো দুই হাত সামনে নিয়ে যখন সে দরজার ওপরে ঝাঁপিয়ে পড়ল, তখন দরজা খুলে গেল না, ভেঙে পড়ল না, শুধু সে একরাশ ধোঁয়ার মতো বারান্দায় বেরিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। এই কি সম্ভব করে ফেলল সে? কি করে সম্ভব হলো? পেছনে তাড়া করা বৃদ্ধ তখন দেওয়াল ফোঁড়ে বারান্দায় এসে পা রেখেই যেন আর্ত চিৎকার করে উঠলেন, কে তুই? কে? বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর জায়গা তো এটা নয়। চোখের সামনে বৃদ্ধের গোটা শরীরটা ধুলো মূর্তির মতো রেণু রেণু হয়ে ভেঙে অন্ধকারের সাথে মিশে গেল। ঘরের লণ্ঠনটা গেল নিভে। জিকো তার জায়গা খুঁজতে ঘুরতে লাগলো একা। তার কলজেটা তখন যেন শুকিয়ে যাচ্ছে তেষ্টায়, অথচ জল দেওয়ার কেউ নেই। হাইওয়েতে মাথায় তখন কিছু লোকের জটলার সামনে থেকে পুলিশের লোক একটা মৃতদেহ তুলে নিয়ে চলে গেল। ভিড় থেকে উঠল সমবেদনার কিছু আওয়াজ। একজন কিশোর বলে উঠল, কিন্তু এ লোকটা তো একটা সাইকেলের ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েছিল। আরেকজন কিশোর বলল, আমি বারবার বলছি, আমি তখন নিজের চোখে সাইকেলটাকে আপনি রাস্তায় চলতে দেখেছি, তাতে একটা লোকও ছিল না। আরেকজন লোক বলল, আরে আমিও তো ওদিকে একটাও মানুষ ছাড়া সাইকেলটাকে হানাবাড়ির রাস্তায় নেমে যেতে দেখলাম। হানাবাড়ি শব্দটা শুনতেই সবার বুকের ভেতরের রক্তটা ছলকে উঠল। ভিড় ছেড়ে
সরে যেতে যেতে সবাই মনে মনে নড়াচড়া করতে লাগলো। অনেক দিন আগে ওই বাড়িতে নাকি থাকতেন এক বিপত্নিক বৃদ্ধ, একা, ধারে কাছে একটা বাড়িও ছিল না। অনেক দিন পর তার কাছে থাকতে এসেছিল এক নিরুপায় ভাইপো। দুজনের মনের মিল হয়নি একটুও। এক বর্ষার রাতে সেই বৃদ্ধকে চেয়ারের সাথে কষে বেঁধে রেখে ঘরের টাকা পয়সা সোনা দানা সব দখল করে চিরদিনের মতো উধাও হয়ে যায় গুণধর ভাইপোটি। সেই রাতেই প্রবল বন্যায় ওই এলাকার মাঠ ঘাট সব জলে একাকার হয়ে যায়। অন্তত দিন 10 ওই তল্লাটে মানুষের পা পড়ে। তারপর মানুষ একবার এসে যখন ওই বাড়িতে উঁকি দিয়ে দেখে, তখন বৃদ্ধকে পাওয়া গেল চেয়ারের সাথে বাঁধা অবস্থায়, প্রাণহীন। কেউ বলে ঘরের হাঁটু ডোবা জলে সাপের কামড়ে ওর মৃত্যু হয়েছিল, আর কেউ বলে হাতের বাঁধন খোলার টানা হেঁচড়ায় উনি পড়ে গিয়ে ওই নোংরা জলে মাথা ডুবে মরেন। এরকম ভাবতে ভাবতে ভিড়ের লোকজন যে যার বাড়িতে পৌঁছে যায়। আর একা জিকো কাউকে তার জল তেষ্টার কথা শোনাতে না পেরে সেই মাথায় গিয়ে থিতু হয়, যেখানে সশরীরে শেষবার তাকে দেখা দিয়েছিল। শুনছিলেন কণ্ঠের এবারের গল্প দীপায়ন ভট্টাচার্যের লেখা জল দে জল। সূত্রধরের কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী, জিকোর কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী, সৌরিন বাবুর কণ্ঠভূমিকায় কুণাল নিয়োগী, জিকোর বাবার কণ্ঠভূমিকায় অগ্নিশ নিয়োগী, হানাবাড়ির বৃদ্ধ লোকের কণ্ঠভূমিকায় কুণাল নিয়োগী, প্রথম কিশোরের কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী, দ্বিতীয় কিশোরের কণ্ঠভূমিকায় কুণাল নিয়োগী, তৃতীয় ব্যক্তির কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী। সম্পাদনা ও আবহ প্রদান কুণাল নিয়োগী, গ্রাফিক্স অগ্নিশ নিয়োগী। আরও এরকম গল্প শুনতে আপনারা চোখ রাখুন আমাদের কণ্ঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।